নমস্কার, শুরু করছি এই সপ্তাহের নজরে খবরের সপ্তাহ। আসুন চোখ রাখবো এই সপ্তাহের বিশেষ কিছু খবরে। অন্নদাতারা শেষ দেখার লড়াইয়ে। সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষকদের না। কৃষকদের দাবিতে উত্তাল কলকাতা। আন্দোলন তীব্র হচ্ছে দেশ জুড়েই। কেরালায় লাল ঝড়। গ্যাসের দামে হেসেলে আগুন। হিন্দুত্বের তাস খেলছেন মমতা। মার্চেই ভোট কলকাতা কর্পোরেশনে। পুলিশ কর্তারাও সিবিআইয়ের নজরে। বাড়ছে বেকারি, মেলেনি কাজ। অ্যাম্বুলেন্সে প্রাক্তন মন্ত্রীকে রাস্তাতেই ছাড়া। রেলে হকারি করার দাবি। গ্রুপ ডি নিয়োগের দাবিতে বিক্ষোভ। ভুতুড়ে ভোটার বাতিলের দাবি। ধান্দার রাজনীতিতে শুভেন্দু বিজেপিতে। 3 আইপিএসকে তুলে নিল কেন্দ্র। ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কর্মী। জ্যোতি বসু ভবন মানিকচকে। নদী সংস্কারে সাইকেল জাঠা। যুবদের মিছিল ডোমকলে। বস্তিবাসীদের মিছিল বর্ধমানে। দুষ্কৃতীদের বিরুদ্ধে অবরুদ্ধ কোচবিহার। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। টানা 23 দিন ধরে কার্যত অবরুদ্ধ দিল্লিতে ঢোকার 4টে জাতীয় সড়ক আগে থেকেই অবরোধ করে দিয়েছিলেন কৃষকরা। গত রবিবার থেকে জয়পুর থেকে দিল্লি আসার 8 নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ হলো। রাজস্থানের কৃষকরা ওই পথেই মিছিল করে দিল্লি আসছিলেন। মিছিলে যোগ দিয়েছিলেন হরিয়ানার কৃষকরাও। সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন হান্নান মোল্লা, অশোক ধাওয়ালে, আমরা রাম, যোগেন্দ্র যাদব, মেধা পাটকারের মতো নেতৃত্ব। রাজস্থান থেকে মিছিল হরিয়ানায় ঢোকার পর সেই রাজ্যের পুলিশ শাজাপুরে মিছিল আটকে দেয়। তারপর শাজাপুর জাতীয় সড়কে শুরু হয় অবস্থান। হাজার হাজার কৃষক অবস্থান শুরু করেন। সিংহু, টিকরি, গাজীপুর সহ সব মিলিয়ে 5 দিক থেকে অবরুদ্ধ হতে থাকে দিল্লি। সিংহু সীমান্তে শুরু হয় কৃষক অনশন। মোদির রাজ্য গুজরাট থেকে কৃষকরা যাতে বিক্ষোভে আসতে না পারেন তার জন্য ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সেই রাজ্যের পুলিশ। তার মধ্যেই পুলিশের চোখে ধুলো দিয়ে সে রাজ্যের কৃষকরাও দিল্লি ঘেরাও এই অবস্থানে যোগদান করেছেন। অন্নদাতাদের দাবি না মেনে তাদের সাথে সংঘাতে যাওয়ার পথই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে তিনি আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে বিষোদ্গার করেই চলেছেন, অন্যদিকে বলে চলেছেন বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছেন। দেশের অন্নদাতারা পাল্টা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী আসলে কর্পোরেটদের হাতে বাধা পড়েছেন। তিনি যতই চেষ্টা করুন কোনো কূটকৌশলেই ভাঙা যাবে না কৃষকদের এই ঐক্য। সর্বনাশা কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত দিল্লি ঘিরে এই বিক্ষোভ চলতে থাকবে। সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষকদের না। কৃষকদের সাথে আলোচনার জন্য নতুন কমিটি গড়ার প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই কমিটিতে কারা থাকতে পারে তার তালিকা তৈরির জন্য কেন্দ্রকে বলেছিল প্রধান বিচারপতি এস.কে. বোবদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। কৃষক নেতারা এক কথায় সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তারা বলেছেন গায়ের জোরে সংসদে এই বিল পাশ করে আইনে পরিণত করার আগে কোনো কমিটি তৈরি করা হয়নি কেন? সংসদীয় কমিটির কাছে এই বিল পাঠানোই বা হয়নি কেন? তাছাড়া কেন্দ্রের যে কমিটি গড়ার প্রস্তাব কৃষকরা আগেই খারিজ করে দিয়েছিলেন সেই প্রস্তাবই নতুন করে তোলার অর্থ কী? এই কমিটি গড়ার প্রস্তাব কৃষকরা মানবেন না। কালা কৃষি আইন আর বিদ্যুৎ বিল প্রত্যাহারই তাদের একমাত্র দাবি। কৃষকদের দাবিতে উত্তাল হলো কলকাতা। কৃষক আর ক্ষেতমজুরদের মিছিলে উত্তাল হলো কলকাতার রাজপথ। ভেসে গেল রানী রাসমণি রোড। মিছিল এলো হাওড়া স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকেও এলো মিছিল। সিআইটিইউ এর নেতৃত্ব মিছিল করে শ্রমিকদের নিয়ে এই রাজভবন অভিযানে যোগদান করেন। কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে লাল ঝান্ডা কাঁধে এলেন সিপিআইএম কর্মীরাও। হাজার হাজার মানুষের স্রোতে ভাসা সেই মিছিল জুড়ে গ্রাম বাংলার ছবি। কারো মাথায় ধানের গোছা, কারো হাতে হাল লাঙল, কাস্তে হাতুড়ি, লাঙল জোতা জোড়া বলদেরও দেখা মিলল। রানী রাসমণি রোডের ভাসানো সমাবেশ থেকে মিছিল যেমন করে কেন্দ্রীয় কৃষি আইন, বিদ্যুৎ বিল বাতিলের দাবি উঠল, তেমনি রাজ্যের তৃণমূল সরকারের কৃষক মারা পদক্ষেপের বিরুদ্ধেও দাবি তুললেন
দেশের অন্নদাতারা। তৃণমূল রাজত্বে এ রাজ্যে 219 জন কৃষক ও ক্ষেতমজুর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। উঠল সে প্রসঙ্গ। মোদী সরকারের কর্পোরেটমুখী নীতির জন্য দেশের কৃষি সংকটের প্রসঙ্গেই মিশে গেল তৃণমূল জামানায় এ রাজ্যের কৃষকদের যন্ত্রণার কথা। সভায় দিল্লি ঘিরে কৃষকদের লড়াইয়ের কথা শোনালেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লা। সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি পশ্চিমবঙ্গ শাখার ডাকে এই সমাবেশ কমিটির রাজ্য শাখার আহ্বায়ক অমল হালদার সহ অন্যান্য কৃষক নেতৃত্বরাও বক্তব্য রাখেন। আন্দোলন তীব্রতর হচ্ছে দেশ জুড়েই, শুধু দিল্লি নয়। কৃষি আইন বাতিলের দাবিতে সারা দেশ জুড়েই তীব্র হচ্ছে কৃষক আন্দোলন। গত শনিবার দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়কের ওপর মোট 165টি টোল প্লাজা ঘিরে হাজার হাজার কৃষক বসে পড়েন আন্দোলনে। সেই টোল প্লাজাগুলোকে টোলমুক্ত করার দাবিও দেওয়া হয়। পুলিশের অত্যাচার, লাঠি, দমনপীড়ন সত্ত্বেও উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষকরা পথ অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যান্য রাজ্যগুলোতেও চলছে লাগাতার মিছিল, অবরোধ, বিক্ষোভ। দিল্লি ঘিরে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতার কিড স্ট্রিটেও সিআইটিইউ এবং ডিওয়াইএফআইয়ের উদ্যোগে অবস্থান শুরু হয়েছে। আগামী 20 তারিখ পর্যন্ত রোজ দুপুর 3টে থেকে ভোর 6টা পর্যন্ত চলবে অবস্থান। মিছিল, বিক্ষোভ হচ্ছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। কৃষকদের আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশ জুড়ে বহু মানুষই আম্বানির জিও সিম বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন। আম্বানি আদানি সংস্থাগুলি অন্যান্য পণ্য ও রিলায়েন্সের পেট্রোল পাম্প ব্যবহার করবার বন্ধেরও ডাক দিয়েছেন সাধারণ মানুষ। কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। দেশের অন্নদাতাদের এটাই শেষ কথা। কেরালায় লাল ঝড়। লাল ঝড়ে স্রেফ উড়ে গেল বিজেপি। কেরালার পঞ্চায়েত এবং কর্পোরেট নির্বাচনে বিপুল জয় বামপন্থীদের। কেরালায় 14টি জেলা পরিষদের মধ্যে 11টিতেই জয়ী হয়েছেন বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ। কংগ্রেস জোট ইউডিএফ জিতেছে 3টি জেলা পরিষদ। বিজেপি বিলকুল হাওয়া। 6টি কর্পোরেশনের মধ্যে 5টিতেই এলডিএফ জিতেছে, 1টিতে জিতেছে ইউডিএফ। 86টি পৌরসভার মধ্যে 45টিতে জিতেছে ইউডিএফ। এলডিএফ জিতেছে 35টি পৌরসভায়। 2টি পৌরসভায় জিতেছে বিজেপি, বাকি 4টিতে অন্যান্যরা জিতেছে। গ্রাম পঞ্চায়েতের ভালো ব্যবধানে সবাইকে পিছন ফেলেছে এলডিএফ। 941টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 514টিতেই বাম গণতান্ত্রিক ফ্রন্ট জিতেছে। কংগ্রেস জোট ইউপিএফ পেয়েছে 357টি গ্রাম পঞ্চায়েত। বিজেপি 23 ও অন্যান্যরা 29টিতে জিতেছেন। পঞ্চায়েত সমিতি স্তরে 152টির মধ্যে 109টিতেই বামপন্থী জোট এলডিএফ জয়ী হয়েছে। গ্যাসের দামে হেসেলে আগুন। মাত্র 15 দিনের ব্যবধানে 100 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। আমাদের রাজ্যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু এখন 670 টাকা 50 পয়সা। গ্যাসে ভর্তুকি দেওয়ার দায়িত্ব ক্রমশ ঝেড়ে ফেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। মোদী যখন ক্ষমতায় এসেছিলেন তখন রান্নার গ্যাসের দাম ছিল 414 টাকা। 6 বছর যেতে না যেতেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় 256 টাকা করে বেড়ে গেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদী, রাজ্যে মমতা ব্যানার্জি, দুই সরকারের সর্বনাশা নীতির জাঁতাকলে পড়ে রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ মাছ, মাংস, ফসলের দাম প্রত্যেক দিন বেড়ে চলেছে। গেরস্তের হেসেলে আগুন লাগিয়ে দিয়েছে কেন্দ্র ও রাজ্যের দুই জনবিরোধী সরকার। হিন্দুত্বের তাস খেলছেন মমতা। 3 মাসের মধ্যে পুরোহিত ভাতা দ্বিগুণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটের জন্য সাম্প্রদায়িক রাজনীতিতে বিজেপির সাথে পাল্লা দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও হিন্দুত্বের তাস খেলছেন। উত্তরবঙ্গে এক সভায় ওয়াইসির দল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, বিজেপি হিন্দুদের ভোটটা নেবে আর ওরা মুসলিমদের। আমি কি কাঁচকলা খাবো? জলপাইগুড়ি আর কোচবিহারের 2টি মন্দিরেও 6 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ কার্যত বন্ধ। ঢালাও দুর্নীতির জন্য উচ্চ প্রাথমিকে নিয়োগের পরীক্ষা বাতিল করার দাবি করেছে আদালত। লকডাউনের পর রাজ্য জুড়েই কাজ হারা মানুষের হাহাকার। আর সেই সময়ই বেকার যুবক যুবতীদের জন্য কাজের ব্যবস্থা না করে পুরোহিত ভাতা এবং ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানের টাকা বিলিয়ে উন্নয়নের গালগল্প শোনাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। মার্চে ভোট কলকাতা কর্পোরেশনে, ঠেলার নাম বাবাজি। তেমনই আদালতের গুঁতোয় ভোট নিতে চলেছে কলকাতা কর্পোরেশন। এখনো পর্যন্ত যা খবর তাতে মার্চ মাসে হতে চলেছে এই নির্বাচন। করোনা পরিস্থিতির অজুহাতে ভোট না করিয়ে কলকাতা কর্পোরেশন সহ রাজ্যের বেশিরভাগ পৌরসভা দখল করে রেখেছে তৃণমূল। কিন্তু সম্প্রতি এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে করোনা পরিস্থিতির মধ্যেই বিভিন্ন রাজ্যে ভোট হচ্ছে, কলকাতা পৌরসভাতেও তাই ভোট করা প্রয়োজন।
কলকাতা সহ মেয়াদ শেষ হয়ে যাওয়া সমস্ত পৌরসভায় নির্বাচন করানো নিয়ে রাজ্যের অবস্থান 17ই ডিসেম্বরের মধ্যে জানানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই চাপের মুখে তৃণমূল সরকারের পক্ষ থেকে রাজ্যের নির্বাচন কমিশনকে জানানো হয়েছে মার্চ মাসের গোড়াতেই কলকাতা কর্পোরেশনের নির্বাচন করা যেতে পারে। শুধু কলকাতা নয়, মেয়াদ শেষ হয়ে যাওয়া সমস্ত পৌরসভাতেই অবিলম্বে ভোট করাতে হবে, এই দাবি জানিয়েছিল শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক মণ্ডলী, চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। পুলিশ কর্তারাও সিবিআইয়ের নজরে। কয়লা পাচারের সাথে গরু পাচার কাণ্ডেও এবার রাজ্য পুলিশের বেশ কয়েকজন শীর্ষকর্তার দিকে আঙুল উঠল সিবিআইয়ের। ওই পুলিশের কর্তাদের তলব করতে চলেছে সিবিআই। জানা গেছে রাজ্যের শাসক দল, পুলিশ এবং বিএসএফের আঁতাতেই গরু পাচারের রমরমা কারবার চলছিল। পুলিশের নজরদারিতে এবং পাহারাতেই বেআইনি কয়লা ও গরু পাচারের কালো টাকা কালীঘাটের এক বিশেষ ঠিকানায় এবং বেশ কিছু প্রভাবশালী নেতার বাড়িতে পৌঁছে যেত বলেও অভিযোগ। কয়লা ও গরু পাচার কাণ্ডে ধৃতদের জেরা করে এ বিষয়ে বেশ কিছু প্রমাণও সিবিআইয়ের হাতে এসেছে। জানা গেছে সিবিআইয়ের কাছে এমন নথি আছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রতি মাসে 27 থেকে 30 কোটি টাকা কলকাতায় শাসক দলের শীর্ষ মহলের কাছে পৌঁছাতো। এই অপরাধের কথা সামনে আসায় তৃণমূলের শীর্ষ মহল যথেষ্ট আতঙ্কে আছে বলেই খবর। বাড়ছে বেকারি, মেলেনি কাজ। মোদির সবকা সাথ সবকা বিকাশের ভাঁওতায় মুখে থুবড়ে পড়েছে দেশের যুব সমাজ। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। যারা কাজ হারাচ্ছেন তারা আর ফিরে পাচ্ছেন না কাজ। কোনো দিন অনাহার, কোনো দিন আধপেটা খেয়ে কাটছে তাদের জীবন। সম্প্রতি দুটি সমীক্ষায় আমাদের দেশের এমন বেহাল ছবি উঠে এসছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি CMIEর সমীক্ষা রিপোর্টে বলা হচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমাদের দেশের বেকারত্বের হার বেড়েছে 10%, গত 6 মাসের মধ্যে যা সর্বোচ্চ। CMIEর আরেকটি সমীক্ষা রিপোর্ট বলছে, অক্টোবরে কাজ হারিয়েছেন 6 লক্ষ শ্রমিক, আর নভেম্বরে কাজ হারা শ্রমিকের সংখ্যা 1 লাফে পৌঁছেছে 35 লক্ষে। যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারাচ্ছেন তাদের অনেকেরই আর কাজ মিলছে না, তা জানাচ্ছে রাইট টু ফুড ক্যাম্পেইন নামক একটি সংস্থার সমীক্ষা রিপোর্ট। 11টি রাজ্যে দৈনিক খাদ্য সমস্যা নিয়ে সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে খবর। ওই রিপোর্ট আরও বলছে, আনলকের পর 6 মাস কেটে গেলেও বহু মানুষ এখনও অনাহারেই দিন কাটাচ্ছেন, কারণ তাদের কাজ না পাওয়া, খাবার কেনার মতো অর্থ হাতে নেই। অন্যদিকে বর্তমান রেশনিং ব্যবস্থা, যা মানুষের বহু রেশন গ্রাহকই সেই তালিকা থেকে বাদ পড়েছেন। এই সব কিছুর পরিণতিতেই ভারতে অনাহার, অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা বিপুলভাবে বেড়ে গেছে। অ্যাম্বুলেন্স প্রাক্তন মন্ত্রীকে রাস্তায় ছেড়েই পালালো। রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার আরেক নির্মম ছবি। কোভিড থেকে মুক্ত হওয়ার পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ দেকে বাড়ির থেকে দূরে নামিয়ে চলে গেল অ্যাম্বুলেন্সের চালক। বললেন, গাড়ি যাবে না, হেঁটেই যেতে হবে বাড়ি। হাসপাতাল ও প্রশাসনের তরফ থেকে ঠিক করে দেওয়া অ্যাম্বুলেন্সের চালক এই দিন এই ঘটনাটি ঘটালেন। বামফ্রন্ট সরকারের স্কুল শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ দে, ছিলেন স্বাস্থ্যমন্ত্রীও। এখন তার বয়স 80। এই বৃদ্ধ মানুষটি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর। সুস্থ হওয়ার পর হাসপাতালের তরফ থেকে পার্থদের পরিবারকে জানানো হয়, বাড়ির কাউকে হাসপাতালে আসতে হবে না, হাসপাতাল কর্তৃপক্ষই তাকে বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রথমে এমন অ্যাম্বুলেন্সে উঠতে বলে যা RG কর হাসপাতালে যাবে। পার্থদেব পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যাবেন বলে তাকে 1 ঘন্টা হাসপাতাল চত্বরে অপেক্ষা করে থাকতে হয়। হাসপাতালে ঠিক করে দেওয়া সেই অ্যাম্বুলেন্সের চালকই বালিগঞ্জ ফাঁড়ির মোড়ে তাকে নামিয়ে দিয়ে বলেন, পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসনে তাকে হেঁটেই ফিরতে হবে। আত্মপ্রচার বিমুখ পার্থ দে নিজের পরিচয়টুকু অ্যাম্বুলেন্সের চালককে দেননি। হাসপাতাল কর্তৃপক্ষ সেই দায়িত্ব পালন করার প্রয়োজন বোধ করেননি। একজন প্রাক্তন মন্ত্রীর সাথে যদি এই আচরণ করা হয়, তাহলে রাজ্যের অন্যান্য সাধারণ মানুষকে সরকারি হাসপাতালগুলিতে কী পরিস্থিতির মুখে পড়তে হয় তা সহজেই অনুমান করা যায়। রেলের হকারি করার দাবি। রেল হকারদের ভাতে মারার ব্যবস্থা করেছে দেশের সরকার। আমাদের রাজ্যের তৃণমূল সরকারও রেল হকারদের পাশে নেই, একমাত্র লাল ঝান্ডাই তাদের পাশে। এই অবস্থায় কলকাতার সমাবেশ করে রেল এবং স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে হকারি করতে দেওয়ার দাবি জানালেন রেল হকাররা। কেন্দ্রের RPF এবং রাজ্যের GRP যাতে হকারদের ওপর জুলুমবাজি বন্ধ করে, সেই দাবিও উঠল তাদের মধ্যে থেকে। রেল কর্তৃপক্ষ যাতে সমস্ত হকারকে লাইসেন্স দেয়, সেই ব্যবস্থাই করতে হবে। গত সোমবার রেল হকাররা শিয়ালদা এবং হাওড়া থেকে মিছিল করে এন্টালিতে আসেন। সেইখানেই CITU অনুমোদিত পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশ হয়। গ্রুপ D নিয়োগের দাবিতে বিক্ষোভ।
মেধা তালিকায় নাম আছে অথচ নিয়োগ হয়নি। টানা 4 বছর ধরে গ্রুপ ডি পরীক্ষায় পাশ করা 5,422 জন বেকার যুবক যুবতীর সাথে এমনই অন্যায় হয়ে চলেছে। রাজ্যের তৃণমূল সরকারের এই অবিচারের বিরুদ্ধে এবার পথে নামলেন তারা। গত সোমবার তারা শিয়ালদহ থেকে মিছিল বার করে কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের সামনে আসেন। সেইখানেই চলে তাদের অবস্থান এবং বিক্ষোভ। তারা বলেন, দুয়ারে সরকারের ভাঁওতা নয়, যোগ্য প্রার্থীদের নিয়োগ করুক সরকার। তাদের সাথে এই প্রতারণা কেন করছে সরকার তা জানতে চেয়ে এই ব্যবস্থা বন্ধ করার দাবি তোলেন তারা। ভুতুড়ে ভোটার বাতিলের দাবি। রাজ্যের জনসংখ্যা যে হারে বেড়েছে তার 6 গুণ বেশি বাড়ছে ভোটারদের সংখ্যা। 2016 সালের সাথে তুলনা করলে ভোটার তালিকায় নাম বৃদ্ধির হার প্রায় 8%। দক্ষিণ 24 পরগনার সোনারপুর উত্তর বিধানসভায় ভোটের তালিকায় নাম বৃদ্ধির হার আবার 10%-এরও বেশি। আবার 2011 সালের সাথে তুলনা করা হলে পরিসংখ্যান চমকে দেওয়ার মতো, যেখানে দেখা যাচ্ছে 9 বছরে রাজ্যের ভোটার বেড়েছে 27.65%। তৃণমূলের জামানায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভুতুড়ে ভোটারের সংখ্যা। বামপন্থীরা ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটারদের নাম বাদ দেওয়ার দাবি জানালেও বিজেপি এ বিষয়ে আশ্চর্যজনকভাবে নীরব। ভুতুড়ে ভোটার তালিকা বাদ দিয়ে সঠিক ভোটার তালিকা প্রকাশ করার জন্য জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বামফ্রন্ট। ধান্দার রাজনীতিতে শুভেন্দু বিজেপিতে। ধান্দার রাজনীতির পথ ধরে এবার বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী। একা নয়, সদল বলে। রাজ্য তৃণমূল আর বিজেপির মধ্যে কে কার বি টিম, এখন এটাই আলোচনার বিষয়। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত, খুনে অপরাধী এবং দুর্বৃত্ত স্বভাবের নেতারা এখন অনেকেই বিজেপিতে। যারা বলতে শুরু করেছিলেন তৃণমূলের থেকে বিজেপি ভালো, এবার তাদের ঢোক গেলার পালা। এই রাজ্যের লড়াইটা যে আসলে লাল ঝান্ডার সাথে, বাম গণতান্ত্রিক শক্তির সাথে, একই সাথে তৃণমূল এবং বিজেপি, তা যত দিন যাচ্ছে তত আরও স্পষ্ট করে দিচ্ছে। 3 আইপিএসকে তুলে নিল কেন্দ্র। রাজ্যের সম্মতির তোয়াক্কা না করে 3 আইপিএস অফিসারকে তুলে নিল কেন্দ্র। এই 3 আইপিএস অফিসার হলেন রাজীব মিশ্রা, প্রবীণ ত্রিপাঠী এবং ভোলানাথ ত্রিপাঠী। তাঁদের 24 ঘন্টার মধ্যে নতুন দায়িত্বে যোগদান করতে বলা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কর্মী। রাজ্যে ফের ধর্ষণ, ফের অভিযুক্ত তৃণমূলের এক কর্মী। ধর্ষণের শিকার হলেন 10 বছর বয়সী এক নাবালিকা। পশ্চিম মেদিনীপুরের পিংলায় ক্ষুব্ধ এলাকার মানুষ, অবরোধ করা হলো সড়ক। জ্যোতি বসু ভবন মানিকচকে। মালদহের মানিকচকে স্থানীয় পার্টি অফিস জ্যোতি বসু ভবনের শিলান্যাস হলো। মঙ্গলবার ওই ভবনের শিলান্যাস করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। ওই দিন মানিকচকের ভূতনি চরে এক বিশাল জনসমাবেশে বক্তব্যও রাখেন তিনি। নদী সংস্কারে সাইকেল জ্যাঠা। জলঙ্গি নদী সংস্কারের দাবিতে সাইকেল জ্যাঠা হলো নদিয়ায়। নদীকে মাটি লুটেরাদের হাত থেকে রক্ষা করা, দখলমুক্ত করা এবং জঞ্জাল ফেলে দূষণ বন্ধের কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠল এই জ্যাঠায়। কৃষ্ণনগরের কদমতলা ঘাট থেকে শুরু করে জ্যাঠা যায় নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে। যুবদের মিছিল ডোমকলে। ডিওয়াইএফআই এর ডাকে বিশাল মিছিল হলো মুর্শিদাবাদের ডোমকলে। বেকার যুবক যুবতীদের কাজ, ফসলের ন্যায্য দাম, তৃণমূলের দুর্নীতি, কেন্দ্র ও রাজ্যের একের পর এক জনবিরোধী নীতির পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ছিল এই মিছিল। বস্তিবাসীদের মিছিল বর্ধমানে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এই দাবিতে বৃহস্পতিবার বস্তিবাসীরা মিছিল করলেন বর্ধমানে। বর্ধমান শহর থেকে মিছিল যায় কার্জন গেটে। সেখানেই হয় বিক্ষোভ সমাবেশ। বস্তিবাসীদের জন্য পর্যাপ্ত রেশন সহ আরও বেশ কিছু দাবিও জানান তারা। দুষ্কৃতীদের বিরুদ্ধে অবরোধ কোচবিহারে। দুষ্কৃতীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে ব্যবসায়ীরা পথ অবরোধ করলেন দিনহাটা কোচবিহার সড়কের ওপর ভেটাগুড়ি বাজারে। বিজেপি এবং তৃণমূলের দুর্বৃত্তদের মধ্যে যে এলাকা দখলের লড়াই শুরু হয়েছে তার আঁচে ছাড়খাড় হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের জীবন। এমনকি দুর্বৃত্তরা ব্যবসায়ীদের বাড়িতেও হামলা করে টাকা লুট করছে। এর বিরুদ্ধেই ছিল এই অবরোধ। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলো ধূপগুড়িতে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলার সীমানা ভাগ করছে পূর্তভাগের যে সড়ক, তার বেহাল দশা বহুদিন। এই বেহাল রাস্তা মেরামতির দাবিতেই লাল ঝান্ডা হাতে ধূপগুড়িতে পথ অবরোধ শুরু করলেন এলাকার মানুষ। 10 দিনের মধ্যে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। এই সপ্তাহের নজরে খবরের সপ্তাহ এখানেই শেষ হলো। চোখ রাখুন আগামী সপ্তাহের খবরে।